স্টুডেন্ট, বাল বিকাশ যোজনা অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। রেডি তোমরা ক্লাসের জন্য? আজকে ক্লাস শুরু করা যাক। আজকে আমরা পড়ব জিকে। তো জিকে পড়ার আগে আমরা জেনে নেব যে জিকে বিষয়টা কি আর এই বিষয়ের মধ্যে কি কি আছে। তাহলে দেখা যাক। জিকে হলো জেনারেল নলেজের শর্ট ফর্ম। জেনারেল নলেজ, GENERAL, জেনারেল নলেজ, KNOWLEDGE, নলেজ। জেনারেলের জি আর নলেজের কে নিয়ে হয়ে যাচ্ছে জিকে, যার বাংলা অর্থ হচ্ছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান। তাহলে জিকে কি হলো? জিকে হলো জেনারেল নলেজ, যার বাংলা অর্থ হচ্ছে সাধারণ জ্ঞান। তো সাধারণ জ্ঞানটা কি? সাধারণ জ্ঞানটা হচ্ছে আমাদের আশেপাশে যা কিছু আছে, আমাদের জানার মধ্যে যে যে বিষয়গুলো আছে, সেই সমস্ত বিষয় সম্পর্কে একটা প্রাথমিক ধারণা বা কিছু কিছু জানা। আমাদের আশেপাশে কী আছে বলো, তোমরাই বলো। আমাদের পরিবেশে কী আছে? আমরা আছি, গাছপালা আছে, পশু পাখি আছে, কীটপতঙ্গ আছে, বিভিন্ন স্থান আছে, খেলাধুলা আছে, আমরা কি খাই সেই খাবার আছে, ফলমূল আছে, বিভিন্ন জিনিস। এই সমস্ত বিষয়ে একটা একটা করে ধারণা থাকবে এই জিকে বিষয়ের মধ্যে। তো আমাদের জিকে বইয়ে তো অনেক কিছুই ধারণা আছে। তো আমরা প্রথমে আলোচনা করব আমাদের শরীর নিয়ে। তো আজকের আমাদের বিষয় হলো শরীর। আমরা এই শরীর সম্পর্কে প্রশ্ন উত্তর আকারে আলোচনা করব। তাহলে কি আমাদের টপিক? আমাদের শরীর। আমাদের শরীর। তাহলে তোমরা জানো যে আমাদের শরীর কাকে বলে? আমাদের যে চোখ, কান, নাক, হাত, পা, মুখ এসবের একত্রিত মিলিত রূপই হচ্ছে আমাদের শরীর। তো আমাদের প্রথম প্রশ্ন আলোচনা করব যে আমাদের শরীরটা কি দিয়ে তৈরি। 1 নম্বর কোশ্চেন দেখো। আমাদের শরীর কি দিয়ে তৈরি? আমাদের শরীর 4টি জিনিস দিয়ে তৈরি। সেটা হচ্ছে রক্ত, মাংস, অস্থি আর মজ্জা। রক্ত তোমরা চেনো, লাল রঙের, হাত পা কাটলে বের হয়। মাংস চেনো, অস্থি মানে হচ্ছে হাড়, অস্থি মানে হাড়। আর মজ্জা একটা চেটচেটে পদার্থ, যেটা হাড়ের মধ্যে থাকে। তাহলে আমাদের শরীর কী কী নিয়ে গঠিত? রক্ত, মাংস, অস্থি আর মজ্জা। এবার আমরা দ্বিতীয় প্রশ্ন জানবো যে আমাদের শরীরের কাঠামোকে কি বলে? আমাদের শরীরের কাঠামোটা কি? এমনি তো রক্ত, মাংস, চাকা দিয়ে শরীরটা তৈরি হয় না, একটা কাঠামো বা আকৃতি থাকে। তো হাড় দিয়ে আমাদের যে শরীরের আকার বা আকৃতি, সেটা হচ্ছে কাঠামো। তো সেটার নাম কি? শরীরের কাঠামো হলো কঙ্কাল। আমাদের শরীরের কাঠামো তাহলে কি? আমাদের শরীরের কাঠামো হলো কঙ্কাল। এবার 3 নম্বর প্রশ্ন আলোচনা করব যে আমাদের শরীরের যে কাঠামো কঙ্কাল, সেই কঙ্কালে মোট কতগুলি হাড় আছে? সেগুলো কী দিয়ে, কঙ্কালটা কী দিয়ে তৈরি? হাড় দিয়ে তৈরি। তাতে সেই কঙ্কালে আমাদের কতগুলি হাড় আছে? মোট 206 খানা হাড় আছে।
আমাদের শরীরে মোট কতগুলি হাড় আছে? 206 খানা। তাহলে আমাদের শরীর কী দিয়ে তৈরি হলো? আমাদের শরীর হলো রক্ত, মাংস, অস্থি আর মজ্জা দিয়ে তৈরি। আর শরীরের কাঠামো কি? শরীরের কাঠামো হলো কঙ্কাল। আর শরীরে মোট কতগুলি হাড় আছে? শরীরে মোট আমাদের 206 খানা হাড় আছে। লেখা হলো। মুছছি এবার। তাহলে আমাদের কঙ্কালে তো 206 খানা হাড় হলো। এবার জানবো যে কোথায় কতগুলি হাড় আছে। তো প্রথমে জানবো মাথা। তাহলে মাথার খুলিতে কতগুলি হাড় আছে? মাথায় কয়টি হাড় আছে? মাথায় আছে 22টি হাড়। 22টি হাড়। হ্যালো, তাহলে মাথায় কয়টি হাড়? মাথায় 22টি হাড়। এবার জানবো যে মেরুদণ্ডে কয়টি হাড় আছে? মেরুদণ্ডে আছে 33টি হাড়। 33টি হাড়। মেরুদণ্ড কয়টা? কোনটা? আমাদের পিঠে মাঝামাঝি বড় লম্বা করে যে হাড়খানা আছে সেটা হচ্ছে মেরুদণ্ড। তো সেটা একটা নয়, সেটা 33টি হাড়ের সমন্বয়ে গঠিত, সেটাই হচ্ছে আমাদের মেরুদণ্ড। তাহলে মাথায় কয়টি হাড় আছে বললাম? মাথায় আছে 22টি আর মেরুদণ্ডে আছে 33টি। 6 নম্বর প্রশ্ন দেখো যে কোন হাড়টি সবচেয়ে বড়? শরীরে তো 206 খানি হাড় আছে, তো সেই 206 খানি হাড়ের মধ্যে সবচেয়ে বড় হাড় কোনটি? তাহলে কোনটি সবচেয়ে বড়? সবচেয়ে বড় হাড় কোনটি? সবচেয়ে বড় হাড়। সবচেয়ে বড় হাড়ের নাম হচ্ছে ফিমার। সবচেয়ে বড় হাড়ের নাম হলো ফিমার। সেটা কোথায় থাকে? সেটা হচ্ছে উরুর হাড়। উরুর হাড়। উরুর হাড়। তোমাদের দুই পায়ে কোমর থেকে হাঁটু পর্যন্ত যে হাড়টা সেটাই হচ্ছে উরুর হাড়, আর সেটার নাম হচ্ছে ফিমার। আর এই হাড়টা হচ্ছে শরীরের 206 খানা হাড়ের মধ্যে সবচেয়ে বড় হাড়। হলো, মুছে দিচ্ছি কিন্তু। তাহলে সবচেয়ে বড় হাড় তো হলো, এবার সবচেয়ে ছোট হাড়। সবচেয়ে ছোট হাড় কোনটি? ছোট হাড় কোনটি? সবচেয়ে ছোট হাড় হচ্ছে স্টেপিস। সবচেয়ে ছোট হাড়ের নাম হচ্ছে স্টেপিস। স্টেপিস। এটা কোথায় থাকে? কানে থাকে। কানের হাড়। তাহলে আমাদের সবচেয়ে ছোট হাড় কোনটা হলো? সবচেয়ে ছোট হাড় হলো কানের হাড়। কানের মধ্যে যে হাড়টা আছে সেটা হচ্ছে সবচেয়ে ছোট, যার নাম হচ্ছে স্টেপিস। হলো, এবার তো আমাদের হাড় সম্পর্কে আলোচনা হলো। এবার শরীরের অন্য প্রত্যঙ্গ সম্পর্কে আলোচনা করি। তো আমাদের শরীরের মধ্যে প্রধান অঙ্গ কোনটা? আমাদের শরীরের প্রধান অঙ্গ হচ্ছে মাথা, হেড। সব কিছুরই মাথা যেটা সেটাকে হেড বলে জানো। তাহলে আমাদের শরীরের প্রধান হচ্ছে আমাদের হেড বা মাথা। তাহলে কেন? কারণ এই মাথা আমাদের পুরো শরীরটার অঙ্গ প্রত্যঙ্গ পরিচালনা করে আর বুদ্ধি আর চিন্তা শক্তি যোগায়। কে? মাথা। তাহলে প্রধান কে হলো? মাথা হলো। শরীরের প্রধান অঙ্গ কোনটি? কোনটি? শরীরের প্রধান অঙ্গ হচ্ছে মাথা। তাহলে আমাদের শরীরের প্রধান অঙ্গ কোনটি হলো? আমাদের শরীরের প্রধান অঙ্গ হলো মাথা। এবার দেখো যে আমাদের মোট কয়টি দাঁত থাকে? কয়টি
দাঁত থাকে। আমাদের মোট দাঁত থাকে 32টি। আমাদের মোট দাঁত থাকে কটি? 32টি। হলো 9 নম্বর কোশ্চেন। মোট দাঁত 32টি। 10 নম্বর কোশ্চেন, যে আমাদের বয়স্কদের তো দাঁত থাকে 32টি, তাহলে দুধের দাঁত কয়টি থাকে? সমান থাকে কি? দুধের দাঁত কোনটা বলো? দুধের দাঁত হচ্ছে সেটা যেটা আমাদের ছোটোবেলায় উঠে যায়, সেটা হচ্ছে দুধের দাঁত। তো এই দুধের দাঁতের সংখ্যা কত থাকে? দুধের দাঁত কয়টি থাকে? দুধের দাঁত থাকে 20টি। তাহলে এই 20টি দাঁত উঠে গিয়ে 20টি, সবটা উঠে না, কিছু কিছু উঠে, সামনেগুলো নিয়ে দাঁত বের হয়, সেই দাঁত থাকে 32টি, আর দুধের দাঁত থাকে 20টি। এবার দেখো, একটা সুস্থ লোকের নাড়ির স্পন্দন কত? সুস্থ লোকের নাড়ির স্পন্দন, লেখা খুব বড্ড খারাপ, তোমরা কষ্ট করে বুঝে নিও। স্পন্দন কত? তো সুস্থ লোকের স্পন্দন হচ্ছে মিনিটে 72 বার। সুস্থ লোকের স্পন্দন হলো মিনিটে 72 বার। নাড়ির স্পন্দন কোনটা? আমরা যখন ডাক্তারের কাছে যাই, আমাদের শরীর যখন খারাপ হয়, তখন ডাক্তার কী করে? প্রথমে তোমাদের হাতের এইখানটা টিপে ধরে নিয়ে কিছু একটা অনুভব করে, সেটা হচ্ছে নাড়ির স্পন্দন। তো যে সুস্থ থাকবে সে লোকের নাড়ির স্পন্দন হবে মিনিটে 72 বার, যা 72 বার। আর যে অসুস্থ থাকবে তার হয় কম হবে কিংবা বেশি হবে। এবার জানবো যে সুস্থ লোক, আমরা যে এরকম করে নিঃশ্বাস নিচ্ছি ছাড়ছি, এটাকে কি বলা হয়? শ্বাস প্রশ্বাস। তো সুস্থ মানুষ কতবার শ্বাস প্রশ্বাস গ্রহণ করে? সুস্থ মানুষ কতবার শ্বাস প্রশ্বাস নেয়? সুস্থ মানুষ কতবার শ্বাস প্রশ্বাস নেয়? মিনিটে 18 থেকে 20 বার। মিনিটে 18 থেকে, ছোট্ট একটা হাইফেন 20, এটার মানে হচ্ছে 18 থেকে 20 বার। 18 বার হতে পারে, 19 বার হতে পারে, 20 বার হতে পারে, কিন্তু 20 বেশি হবে না। তাহলে সুস্থ মানুষ কতবার শ্বাস প্রশ্বাস নেয়? মিনিটে 18 বার। কিন্তু যখন আমাদের শরীরটা একটু খারাপ থাকে বা আমরা ক্লান্ত হয়ে যাই বা হাঁপিয়ে উঠি, তখন আমরা জোরে জোরে এরকমভাবে শ্বাস প্রশ্বাস নিই। এটা স্বাভাবিক নয়। সুস্থ স্বাভাবিক হচ্ছে মিনিটে 18 থেকে 20 বার। হলো, দেখো এবার পরের কোশ্চেন। পরের কোশ্চেন আলোচনা করবো রক্ত, যে শরীরে মোট কত পরিমাণ রক্ত থাকে? শরীরে রক্তের পরিমাণ কত? শরীরে রক্তের পরিমাণ কত? আমাদের শরীরে রক্তের পরিমাণ হচ্ছে 4.5 লিটার। 4.5 লিটার। 4.5 লিটার মানে কত? 3 লিটার 75 গ্রাম। তাহলে আমাদের স্বাভাবিক শরীরে থাকবে রক্ত 4.5 লিটার। যদি কম থাকে তাহলে অসুস্থের লক্ষণ, তাহলে শরীর দুর্বল হয়ে পড়ে, নানা রকম অসুখে দেখা দিতে পারে। 4.5 লিটার। এবার জানবো যে রক্ত কেমন হয়? রক্ত হয় লাল। আমরা সবাই জানি রক্তের রং লাল কেন? তাহলে রক্তের রং লাল হয়, তা কেন হয়? কেন হয় লালটা? রক্তের রং লাল
কেন? রক্তের রং লাল কারণ লোহিত কণিকা আছে বলে। লোহিত কণিকা আছে তাই। লোহিত কণিকা আছে বলে রক্তের রং হচ্ছে লাল। রক্তের রং লাল। এবার জানবো যে শরীরের মধ্যে রক্ত সঞ্চালন কে করে? শরীরে রক্ত সঞ্চালন কে করে? হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড। শরীরের মধ্যে রক্ত সঞ্চালন করে হৃৎপিণ্ড, যে কোথায় কখন রক্ত যাবে, আবার দূষিত রক্ত আবার ফেরত আসবে, আবার শুদ্ধ রক্ত সারা শরীরে পৌঁছে দেবে, এটাকে করে? এটা করে হৃৎপিণ্ড। হলো? তাহলে শরীরে রক্তের পরিমাণ কত? 4 লিটার। রক্তের রং লাল কেন? রক্তের রং লাল হচ্ছে লোহিত কণিকা আছে বলে। আর শরীরে রক্ত সঞ্চালন কে করে? রক্ত সঞ্চালন করে হৃৎপিণ্ড। সতেরো নম্বর কোশ্চেন জানবো যে শ্বাসকার্য কে পরিচালনা করে? কে করে? ফুসফুস। ফুসফুস। তাহলে আমরা তো এই নাক দিয়ে শ্বাস প্রশ্বাস দেওয়া নেওয়া করি, কিন্তু আমাদের বুকের ভেতরে আছে ফুসফুস। ফুসফুস আছে 2টি, যেটা আমাদের একটা অক্সিজেন নেয় আর কার্বন ডাইঅক্সাইড ছাড়ে। তো সেটা কে করে? সেটা পরিচালনা করে ফুসফুস। গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বালবিকাশ ইউজনা। তোমরা কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ক্লাসটা আরম্ভ করা যাক। আজকের বিষয় হলো বাংলা। আজ আমি ক্লাস 5-এর একটি গদ্য নিয়ে আলোচনা করব, যে গদ্যটির নাম হলো পাখি আর মানুষ। ঠিক আছে? তো তোমরা প্রত্যেকে তোমাদের বইটি বের করো এবং সামনে নিয়ে বসো। আমি তোমাদেরকে এই পাঠটি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, তোমরা বোঝার চেষ্টা করো। ঠিক আছে? তো পাখি আর মানুষ, এখানে একটি পাখি এবং মানুষ। তো পাখি আর মানুষের মধ্যে যে সম্পর্কটা আছে, সেই সম্পর্কটাই আমরা এখানে এই পাঠের মধ্যে পাবো। বিস্তারিতভাবে যখন আলোচনা করবো তখন আমরা এটাই পাবো। ঠিক আছে? তো আমি এই পাঠটি আরম্ভ করছি। এক দেশে সর্বধনু নামে এক রাজা ছিলেন। এক দেশে, এসব অনেক আগেকার কথা। তো দেশে এক দেশে এক একজন রাজা ছিলেন। তো একটি দেশে সর্বধনু নামে একজন রাজা ছিলেন। সেই দেশের রাজার নাম ছিল কি? সর্বধনু। ঠিক আছে? শিকার করা ছিল তার শখ। তো তার শখ ছিল শিকার করা। প্রত্যেকেরই শখ থাকে। একজন আর্টিস্ট হতে চায়, একজন ডান্সিং করতে চায়। তো এভাবে আমাদের অনেকের অনেক শখ আছে। ঠিক আছে? তো ওনার শখ হলো, সেই রাজা সর্বধনুর শখ কি ছিল? ওনার শখ ছিল যে পাখি শিকার করা। ঠিক আছে? পাখির মাংস না হলে তার ভাত হজমই হয় না। তো পাখির মাংস না হলে মানে ওনার প্রত্যেক বেলায় বেলায় মাংস লাগবেই লাগবে। তো যদি মাংস না হয় তাহলে ওনার ভাতই হজম হয় না, ওনার খেতে ভালো লাগে না। তীর ধনুক দিয়ে তিনি সব সময় শালিক, বক আরও কত পাখি মেরে আহার করতেন। তিনি কি করতেন? সবসময়ই তীর ধনুক নিয়ে বের হয়ে যেতেন শিকার করতে। শালিক, বক আর অনেক ধরনের পাখি তিনি প্রত্যেক দিন শিকার করে আহার করতেন। ঠিক আছে? একদিন মধুকর নামে এক যুবক রাজাকে এ ধরনের কাজে বাধা দিয়ে বললেন। তো একদিন মধুকর নামে একজন যুবক, সেই রাজ্যেরই একজন যুবক, তো তিনি রাজাকে এ ধরনের কাজ করতে দেখে, রাজা যেভাবে শিকার করছেন পাখি, তো সেটা দেখে তিনি তাকে বাধা দিলেন রাজাকে। মহারাজ, আহারের তৃপ্তির জন্য আপনার পাখি মারাটা ঠিক নয়। আপনি বোধহয় জানেন যে পাখি মানুষের খুব উপকারী বন্ধু। তো সেই যুবক বলছে, যুবকের নাম কি? মধুকর। ঠিক আছে? তো সেই মধুকর মহারাজকে বলছে যে আপনি আপনার আহারের তৃপ্তির জন্য এই পাখিগুলোকে মারছেন, যে এটা কিন্তু আপনার একদম ঠিক নয়। আপনি নিশ্চয় জানেন যে এই পাখিগুলো মানুষের কত উপকারী বন্ধু। চড়ুই শালিকের মতো পাখিরা শস্যক্ষেতের ক্ষতিকারক পোকামাকড়কে শস্য রক্ষা করে। চড়ুই শালিকের মতো অনেক ধরনের পাখি আছে, যে পাখিগুলো কি করে? শস্যক্ষেতের ক্ষতিকারক পোকামাকড়গুলোকে খেয়ে এই শস্যগুলোকে রক্ষা করে।
আসলে পাখিরা কৃষকের পরম বন্ধু। তো সেই মধুকর বলছে যে আসলে পাখিরা, এই যে পাখিরা চড়ুই, শালিক আর অনেক ধরনের পাখি আছে, তো সেই পাখিগুলো কি, সেই পাখিগুলো হলো কৃষকের পরম বন্ধু। ঠিক আছে, তো ক্ষেত কৃষি তো কৃষকরাই করে, তো সেই ক্ষেতের শস্য ক্ষেতে যে ক্ষতিকারক পোকামাকড়গুলো সেগুলো তো পাখিরাকে, শস্যগুলোকে রক্ষা করে, তো সেগুলো হলো কি কৃষকের পরম বন্ধু। সেই পাখিগুলো হচ্ছে কৃষকের পরম বন্ধু। তাই জনসাধারণের মঙ্গলের জন্য আপনি পাখি শিকার বন্ধ করুন। তো এই জনসাধারণের মানে মানুষের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য আপনি এই পাখি শিকারটা বন্ধ করুন। যুবকের কথা শুনে রাজা তো ক্রুধে অগ্নিশর্মা। এই যুবকের কথা শুনে রাজা কি করলেন, ক্রুধে মানে ওনার অনেক রাগ হলো, তিনি খুব রাগ করলেন। এত বড় দুঃসাহস, তাকে উচিত অনুচিত শেখায়। তিনি বললেন যে তোমার এত বড় দুঃসাহস, আমাকে তুমি উচিত অনুচিত শেখাচ্ছ। তবে তিনি যুবকটিকে মারলেন না, কোনো মতে রেহাই দিলেন। তবে তিনি কি করলেন, যে যুবকটিকে মারলেন না, কিন্তু এই যুবকটির উপর তিনি কি অনেক রাগ করলেন, ক্রুধে অগ্নিশর্মা হয়ে গেলেন এবং ওকে যা ইচ্ছে তা বলে ফেললেন। যুবকটির পরামর্শ তো তিনি কানেই নিলেন না, ফুৎকারে উড়িয়ে দিলেন আর আগের মতোই পাখি শিকার করতে থাকলেন। তো এই যে যুবক মধুকরের কথা তিনি কানেই তুললেন না, মানে তিনি ওর কথা শুনলেন না, একান দিয়ে ঢুকিয়ে একান দিয়ে বের করে দিলেন। এবং তিনি কি করলেন, আগের মতো যেভাবে পাখি শিকার করতেন প্রত্যেকদিন, ঠিক সেইভাবে তিনি পাখি শিকার করতে থাকলেন। রাজার নির্বিচার হত্যালীলা দেখে পাখিরাও এক সময় দেশ থেকে উড়ে চলে গেল অন্য দেশে। রাজার এই নির্বিচার হত্যালীলা দেখে, এই যে প্রত্যেকদিন পাখি একটা একটা করে পাখিকে মারছেন, তো এটা দেখে পাখিরাও কি করলো, এক সময় রাজার দেশ ছেড়ে অন্য দেশে চলে গেল। সর্বধনু রাজত্বে পাখি খুঁজে পাওয়াই হয়ে উঠলো দুষ্কর। সর্বধনুর রাজত্বে পাখি খুঁজে পাওয়াটা হয়ে উঠলো কি দুষ্কর। সেখানে একটিও পাখি খুঁজে পাওয়া গেল না। মনের দুঃখে মধুকর একদিন চলে গেলেন দূরান্তরের দেশে। তো মধুকর রাজাকে অনেকবার বারণ করেছিলেন এই পাখিগুলোকে শিকার না করতে, কিন্তু রাজা যেহেতু ওনার কথা শুনেননি, তো তিনি কি করলেন, মনের দুঃখে তিনিও এই দেশটা ছেড়ে অন্য দেশে চলে গেলেন। দূরান্তরের অনেক দূরের এক দেশে তিনি চলে গেলেন। সেই দেশের রাজার একটি মেয়ে ছিল। তো মধুকর যেই দেশে গিয়েছিলেন সেই দেশের রাজার একটি মেয়ে ছিল। এই যুবকটির সহজ সরল সৎ আচরণে মুগ্ধ হয়ে তিনি তাকে সিংহাসনে বসালেন আর নিজের একমাত্র সন্তান মাধবীর সঙ্গে তার বিয়ে দিলেন। তো এই যুবকটি মানে মধুকরের সহজ সরল সৎ আচরণ দেখে সেই দেশের রাজা মুগ্ধ হয়ে গেলেন এবং তিনি তাকে তার রাজ সিংহাসন দিয়ে দিলেন এবং নিজের একমাত্র সন্তান মাধবী, মানে ওনার একটি মেয়ে ছিল যার নাম মাধবী, তো মাধবীর সঙ্গে তার বিয়ে দিয়ে দিলেন। ঠিক আছে, এদিকে সর্বধনুর দেশে পাখির অভাবে পোকামাকড়ের সংখ্যা গেল খুব বেড়ে। তো এদিকে সর্বধনুর দেশে পাখিরা চলে গেছে অন্য দেশে, তো সেখানে কি হলো, পোকামাকড়ের সংখ্যা খুব বেড়ে গেল। তারা শস্যক্ষেতের সব শস্য খেয়ে ফেললো, গুটি পোকা শুয়োপোকারা গাছের সব লতা পাতা খেয়ে শেষ করে দিল। তো তারা কি করলো, এই যে পোকামাকড়গুলো এগুলো শস্যক্ষেতের সব শস্য খেয়ে ফেললো। গুটি পোকা শুয়োপোকা মানে অনেক ধরনের পোকার নাম, গুটি পোকা শুয়োপোকা, এরাও গাছের সবুজ লতা পাতাগুলো খেয়ে শেষ করে দিচ্ছে। সবুজ পাতার অভাবে এক সময় গাছপালা লতাগুলো সব শুকিয়ে গেল। তো এই পাতার অভাবে, সবুজ পাতাগুলোর অভাবে গাছপালাগুলো কি হলো, এক এক সময় এগুলো শুকিয়ে গেল, এগুলো কিছুটা নষ্ট হয়ে গেল, লতা গুল্ম তো সবগুলোই কি হলো, শুকিয়ে গেল। গাছের অভাবে বন্ধ হয়ে গেল বৃষ্টিও। তো এই গাছপালার অভাবেও কি হলো, বৃষ্টি বন্ধ হয়ে গেল। যেখানে গাছপালা নেই সেখানে বৃষ্টিপাতও হয় না। মরুভূমি অঞ্চলে আমরা গাছপালা কম দেখতে পাই, তো সেখানে বৃষ্টিপাতও কম হয়, প্রায় না হয় বললেই চলে। দেশে দেখা দিল দুর্ভিক্ষ। তো সর্বধনুর দেশে দেখা দিল দুর্ভিক্ষ মানে ভিক্ষার অভাব, যেখানে ভিক্ষা করেও কিছু পাওয়া যায় না, তো দুর্ভিক্ষ। খাদ্যাভাবে ধনী গরিব সবারই ভিখারি হওয়ার দশা। তো খাদ্যাভাবে মানে খাদ্যের অভাবে এখানে সেই দেশে ধনী গরিব, যারা ধনী তারাও ভিখারি হওয়ার দশা, যারা গরিব তারাও ভিখারি হওয়ার দশা। খাবারের জন্য এক সময় তারা দিক বিদিকে ভিক্ষা করতে বেরিয়ে পড়তে বাধ্য হলো। তো খাবারের জন্য, এই যে খাদ্যের জন্য তারা কি করলো, এক সময় তারা দিক বিদিকে এদিকে ওদিকে, তো তারা ভিক্ষা করতে বেরিয়ে পড়তে তারা কি হলো, বাধ্য হলো, মানে বেরিয়ে পড়লো। রাজা সর্বধনু ভিখারিতে পরিণত হলেন। তো এই যে রাজা সর্বধনু তিনিও কি করলেন, ভিখারিতে পরিণত হলেন, তিনি নিজেও ভিখারি হলেন। একদিন ভিক্ষা করতে তিনি এসে উপস্থিত হলেন মধুকরের দেশে। তো একদিন ভিক্ষা করতে করতে তিনি এসে উপস্থিত হলেন সেই মধুকরের দেশে। তাকে দেখেই মধুকর চিনতে পারলেন। আদর আপ্যায়ন করে তিনি তাকে রাজপ্রাসাদের অতিথির সম্মান দিলেন। তো মধুকর রাজাকে দেখে, সর্বধনুকে দেখে চিনতে পারেন যে উনি রাজা সর্বধনু। তো তিনি তাকে আদর আপ্যায়ন করে নিজের রাজপ্রাসাদের ভেতরে নিয়ে যান এবং অতিথির যেভাবে সম্মান করা হয় ঠিক সেইভাবে রাজারও সম্মান করা হয়। পরদিন সর্বধনুর কাছে নিজের পরিচয়
তুলে ধরলেন, বললেন, মহারাজ আমি মধুকর, মনে আছে আপনাকে পাখি মারতে একদিন বাধা দিয়েছিলাম। তো পরের দিন সর্বধনুর কাছে মধুকর নিজের পরিচয়টা তুলে ধরলো, যে বললো যে মহারাজ আমি মধুকর, মনে আছে আপনার যে আমি আপনাকে এক সময় এই পাখি মারতে বাধা দিয়েছিলাম, তখন অহংকারে আপনি আমার কথা শুনেননি, এখন তার প্রতিফল ভোগ করছেন। তো তখন আপনি অহংকার করেছিলেন, অহংকার করে আমার কথাগুলো শুনেননি, সেই জন্য এখন আপনি তার প্রতিফলটা ভোগ করছেন, ঠিক আছে? তো ঠিক আছে, আমি আপনাকে আবার পাখি দেব। তো মধুকর বলল যে ঠিক আছে, আমি তোমাকে আবার পাখি দেব, এবার আর কখনো আপনি পাখি মারবেন না, এবারে আর এখন থেকে তুমি আর কোনোদিনও পাখি মারবে না। এই বলে মধুকর কাঁচায় ভরে এক ঝাঁক পাখি সর্বধনুকে উপহার দিলেন। তো এই কথা বলে মধুকর কি করলো, একটি কাঁচায় এক ঝাঁক পাখি মানে কয়েকটি পাখিকে ভরে সেই সর্বধনুকে উপহার হিসেবে দিলেন, আর বললেন এই পাখিগুলোকে নিয়ে আপনার দেশে ফিরে যান, এদের নিজের সন্তানের মতো লালন পালন করবেন। সর্বধনু কৃতজ্ঞতায় নত হয়ে সেই উপহার নিয়ে নিজের দেশে এসে তাদের খোলা আকাশে ছেড়ে দিলেন। তো এখানে মধুকর এক ঝাঁক পাখি দিয়েছে রাজা সর্বধনুকে উপহার হিসেবে, এবং দিয়ে বলেছিল যে এই পাখিগুলোকে আপনি নিয়ে আপনার দেশে চলে যান এবং এগুলোকে আপনি আবার আপনার সন্তানদের মতো লালন পালন করবেন, এগুলোকে আর স্বীকার করবেন না। তো সর্বধনু কি করলো, কৃতজ্ঞতায় নত স্বীকার করে সেই উপহারটা নিল এবং নিজের দেশে গিয়ে সেই পাখিগুলোকে খোলা আকাশে ছেড়ে দিল। তো এখানেই পাঠটি শেষ। তো তোমরা পাঠটি বুঝতে পেরেছো, আশা করছি বুঝতে পেরেছো। তো এখানে কিছু প্রশ্ন উত্তর আছে, সেগুলো আমি তোমাদেরকে লিখিয়ে দিচ্ছি বোর্ডে, তোমরা খাতাতে এগুলো লিখে নাও। রাজা সর্বধনুর কি শখ ছিল? তো রাজা সর্বধনুর কি শখ ছিল? আমরা গল্পের প্রথম দিকেই দেখেছি রাজা সর্বধনুর শখ ছিল পাখি শিকার করা। তো এর উত্তরটা হবে রাজা সর্বধনুর শখ ছিল পাখি শিকার করা। তারপর নেক্সট হলো সর্বধনু রাজার প্রিয় খাদ্য কি ছিল? সর্বধনু রাজার প্রিয় খাদ্য কি ছিল? তো সর্বধনু রাজার প্রিয় খাদ্য কি ছিল? পাখির মাংস। সর্বধনু রাজার প্রিয় খাদ্য ছিল পাখির মাংস। ঠিক আছে, সর্বধনু রাজার প্রিয় খাদ্য ছিল পাখির মাংস। নেক্সট হলো গ নাম্বার, গল্পটিতে মানুষের উপকারী বন্ধু কাকে বলা হয়েছে? গল্পটিতে মানুষের উপকারী বন্ধু কাকে বলা হয়েছে? গল্পটিতে মানুষের উপকারী বন্ধু কাকে বলা হয়েছে? তো এই গল্পের মধ্যে আমরা দেখেছি মানুষের উপকারী বন্ধু হলো পাখি। তো গল্পটিতে মানুষের উপকারী বন্ধু পাখিকে বলা হয়েছে। গল্পটিতে মানুষের উপকারী বন্ধু পাখিকে বলা হয়েছে। তারপর নেক্সট, কার সাথে মধুকরের বিয়ে হয়েছিল? কার সঙ্গে মধুকরের বিয়ে হয়েছিল?
তো কার সঙ্গে মধুকরের বিয়ে হয়েছিল? আমরা গল্পটি পড়েছিলাম মাধবীর সঙ্গে। মাধবীর সঙ্গে মধুকরের বিয়ে হয়েছিল। মাধবীর সঙ্গে মধুকরের বিয়ে হয়েছিল। তো তোমরা এগুলো লিখে নাও, তারপর আমি আর কিছু কোয়েশ্চেন লিখে দিচ্ছি। তো লেখা হয়েছে। তারপরে এখানে কিছু প্রশ্ন আছে, কে কাকে কখন এবং কেন বলেছিলেন। ঠিক আছে, আসলে পাখিরা কৃষকের পরম বন্ধু, তাই জনসাধারণের মঙ্গলের জন্য আপনি পাখি শিকার বন্ধ করুন। এই কথাটা কে কাকে বলেছিল, কখন বলেছিল, কেন বলেছিল লিখতে হবে। ঠিক আছে, তো প্রশ্ন হলো আসলে পাখিরা কৃষকের পরম বন্ধু, তাই জনসাধারণের মঙ্গলের জন্য আপনি পাখি শিকার বন্ধ করুন। আসলে পাখিরা কৃষকের পরম বন্ধু, তাই জনসাধারণের মঙ্গলের জন্য আপনি পাখি শিকার বন্ধ করুন। এই কথাটি কে কাকে বলেছিল এবং কেন বলেছিল সেটা আমাদেরকে লিখতে হবে। তো এই কথা, তো আসলে পাখিরা কৃষকের পরম বন্ধু, তাই জনসাধারণের মঙ্গলের জন্য আপনি পাখি শিকার করা বন্ধ করুন। তো এই কথাটি কে কাকে বলেছিল? এই কথাটি মধুকর রাজা সর্বধনুকে বলেছিলেন। যখন রাজা সর্বধনু পাখি শিকারে ব্যস্ত ছিলেন, তখন মধুকর রাজা সর্বধনুকে একথা বলেছিলেন। কারণ অনেক পাখিরা শস্য ক্ষেতের ক্ষতিকারক পোকামাকড় খেয়ে ফেলে চাষি ভাইদের উপকার করে, তাই সকলের মঙ্গলের জন্য পাখি শিকার বন্ধ করা প্রয়োজন। ঠিক আছে, তারপর নেক্সট হলো, এই পাখিগুলো নিয়ে আপনার দেশে ফিরে যান। নেক্সট হলো, এই পাখিগুলোকে নিয়ে আপনার দেশে ফিরে যান। আপনার দেশে ফিরে যান, এদের নিজের সন্তানের মতো লালন পালন করবেন। এই পাখিগুলো নিয়ে আপনার দেশে ফিরে যান, এদের নিজের সন্তানের মতো লালন পালন করবেন। তো এই কথাটি কে কাকে বলেছিল? তো এই পাখিগুলো নিয়ে আপনার দেশে ফিরে যান, এদের নিজের সন্তানের মতো লালন পালন করবেন। এই কথাটি মধুকর রাজা সর্বধনুকে বলেছিলেন। রাজা সর্বধনুর রাজ্য পাখিরা ত্যাগ করে অন্য জায়গায় চলে গেল। তখন রাজা সর্বধনুর রাজ্যে দুর্ভিক্ষ দেখা দিল। রাজা সর্বধনু ভিখারিতে পরিণত হলেন। একদিন তিনি ভিক্ষা করতে করতে মধুকরের রাজ্যে পৌঁছলেন এবং মধুকর রাজা সর্বধনুকে এক ঝাঁক পাখি দিয়ে এই কথা বলেছিল। ঠিক আছে, তো তোমরা এগুলো লিখে নিয়েছো, উপরেটা লিখেছো, এটা লিখে নাও। আমি এর পরের প্রশ্নগুলো উপরে লিখে দিচ্ছি। তো তারপরের প্রশ্ন হলো, কারণ বলো এবং লেখো, সর্বধনুর রাজ্য কেন বৃষ্টিপাত বন্ধ হয়ে গেছিল। তো এর পরের প্রশ্নটা হলো, সর্বধনুর রাজ্যে কেন বৃষ্টিপাত বন্ধ হয়ে গিয়েছিল। ঠিক আছে,
তো সর্বধনুর রাজ্যে কেন বৃষ্টিপাত বন্ধ হয়ে গিয়েছিল? সর্বধনুর রাজ্য থেকে পাখিরা অন্য রাজ্যে চলে যাওয়ায় পোকামাকড়ের সংখ্যা খুব বেড়ে গিয়েছিল। সর্বধনুর রাজ্য থেকে পাখিরা অন্য রাজ্যে চলে যাওয়ায় পোকামাকড়ের সংখ্যা খুব বেড়ে গিয়েছিল। তারা শস্যক্ষেতের সব শস্য খেয়ে ফেললো। গুটি পোকা, শুঁয়োপোকারাও গাছের সব লতা পাতা খেয়ে শেষ করে দিল। সবুজ পাতার অভাবে বৃষ্টিহীন হয়ে পড়লো সর্বধনুর রাজ্য। ঠিক আছে, তো সবুজ পাতার অভাবে বৃষ্টিহীন হয়ে পড়লো সর্বধনুর রাজ্য। ঠিক আছে, তো তোমরা লিখে নিয়েছো নিচেরটা, আমি নিচেরটা মুছে দিচ্ছি, উপরেটা লিখে নাও। তারপর নেক্সট কোয়েশ্চেন হলো পোকামাকড়ের সংখ্যা বেড়ে গিয়ে সর্বধনুর রাজ্যে কি সমস্যার সৃষ্টি হয়েছিল? পোকামাকড়ের সংখ্যা বেড়ে গিয়ে সর্বধনুর রাজ্যে কি সমস্যার সৃষ্টি হয়েছিল? এটার উত্তরটা হবে পোকামাকড়ের সংখ্যা বেড়ে যাওয়াতে সর্বধনুর রাজ্যে শস্য ও গাছপালা সবুজ পাতা মাকড়েরা খেয়ে নিঃশেষ করে দিয়েছিল। ফলে গাছপালা পোকামাকড়ের সংখ্যা বেড়ে গিয়ে সর্বধনুর রাজ্যে কি সমস্যার সৃষ্টি হয়েছিল? তো পোকামাকড়ের সংখ্যা বেড়ে যাওয়াতে সর্বধনুর রাজ্যে শস্য ও গাছপালা সবুজ পাতা পোকামাকড়েরা খেয়ে নিঃশেষ করে দিয়েছিল। ফলে গাছপালা শুকিয়ে গিয়েছিল কিংবা মরে গিয়েছিল। বৃষ্টিপাত বন্ধ হয়ে গিয়েছিল। স্বাভাবিক কারণে ফলমূল শস্যাদির উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল এবং দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। পরিশেষে দুর্ভিক্ষের জন্য রাজ্যের লোকেরা অন্যত্র চলে গিয়েছিল। ঠিক আছে, তো আমি আজকে যে প্রশ্নগুলো তোমাদেরকে লিখিয়ে দিলাম সেগুলো তোমরা খাতাতে লিখে নিয়েছো। তো এগুলো তোমাদের বাড়িতে বসে শিখে নেবে, এগুলো তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকুই। ভালো থাকো, সুস্থ থেকো, ধন্যবাদ।